ওয়েলকাম টু নিউজ হান্টার। আমি সৈকত। আজকে আপনাদের অসাধারণ কিছু শিল্পকর্ম দেখাবো। অসাধারণ বললেও কম হয়, সেটা আপনারা আজকে আমাদের পুরো স্টোরিতেই দেখবেন। এই শিল্পকর্মের জন্য আমরা দৌড়ে এসেছি উত্তর 24 পরগনা জেলার নৈহাটির আম্রপল্লীতে। সেখানে শিল্পী সনাতন দাসের বাড়ি। এক একটা কাঠ কেটে অনেক রকম মূর্তি আপনারা দেখেছেন। এগুলো কিন্তু কাঠ কেটে তৈরি করা মূর্তি নয়, প্রত্যেকটি বিভিন্ন রকম গাছের শিকড়। হ্যাঁ, সত্যি বলছি, প্রত্যেকটা গাছের শিকড় থেকে এই সব অসাধারণ শিল্পকর্মগুলো তৈরি করেছেন শিল্পী সনাতনবাবু। তার কাছ থেকে আমরা পরে তার বিভিন্ন আরও শিল্পকর্ম দেখব। প্রত্যেকটা যে কাজ, একটা একটা করে বাটালির কোপে ছোট ছোট বিভিন্ন রকম টুলস বানিয়ে তিনি তৈরি করেছেন। এবং আরও একটা জিনিস, প্রত্যেকটা যে টুলস এখানে ব্যবহার করা হয় সেগুলো কিন্তু এই শিল্পী সনাতনবাবু নিজে তৈরি করেন। কতটা ডেডিকেশন থাকলে একজন শিল্পী প্রত্যেকটা যন্ত্র, প্রত্যেকটা টুলস বানিয়ে এই রকম অসাধারণ একটা আর্ট ওয়ার্ক, শিল্পকর্ম তৈরি করতে পারেন। আরও অনেক কিছু দেখব। চলুন শুনে নিই সনাতনবাবুর মুখ থেকেই তার কিছু শিল্প তৈরির কাজ বা কাজের কথা। এটা লাফিং বুদ্ধ বানানো হয়েছে। এটা সম্পূর্ণ সিজন নিম কাঠ। সব থেকে বড় কথা হচ্ছে নিম কাঠ। এই এখনো কাজ চলছে, মানে ফিনিশিংয়ের কাজ চলছে। এটা লম্বায় 1 ফুট 18 ইঞ্চির মতো হবে, হয়তো 17-18 ইঞ্চি হবে। টোটালটা এরকম ডিজাইন নকশা করে করা হয়েছে, ডিপ ভালো মোটা। এগুলো প্রত্যেকটা গিট ছিল, গিট। সেই গিটগুলো, এটা কিন্তু শেকড়, তলার অংশ। এই তলার অংশটা দিয়ে আমি এরকম বানিয়েছি। এখন পালিশ হচ্ছে, মানে পালিশ হচ্ছে বলতে এখন ঘষা হচ্ছে, এরপরে পালিশ হবে। পালিশ বলতে ন্যাচারাল পালিশ থাকবে, কাঠ কাঠের মতনই দেখা যাবে। খুবই সুন্দর আর খুবই ইউনিক করে করেছি আমি এটা। এই শোপিসটা যেই সব মানে যে কোনো জায়গায় রাখলে পরেই ভালো লাগবে। একটা পাহাড়ের সিন করেছি আমি, যেটা সম্পূর্ণ পেয়ারা কাঠের শেকড় দিয়ে করা। এটা সম্পূর্ণ শেকড়। এই গাছগুলো কালার হবে। আর এখানে ঘর আছে, 4-5টা ঘর আছে, গাছ আছে। এখানে একটা ঘর আছে। এখানে ঘর আছে, গাছ আছে। এগুলো সব করা হবে। এটা একজন পছন্দ করেছে অলরেডি, এখন পালিশের পরে পাঠাতে হবে। এইভাবে সিঁড়িগুলো নেবে, ভেতর দিক দিয়ে চলে যাচ্ছে। এটা একটু ঘষা বাকি আছে, যেহেতু পাথর তো বেশি ঘষা হবে না। আর এটা যেহেতু লাল, মানে পেয়ারা কাঠ তো পুরো লাল, দুর্দান্ত লাগবে। এগুলো পোড়ানো হয়েছে। এখান থেকে এই ছাগলগুলো লাফিয়ে, মানে পাথর থেকে নিচের দিকে নামছে। এটার একটু এখন কাজ বাকি আছে, সেটা আমি এখন বসবো। এইখানে দেখুন একটা ছাগল রয়েছে গাছের গোড়ায়। এটা কিন্তু সম্পূর্ণ শেকড়। এটা একটা পুরো পাহাড়ের যে একটা গ্রাম হয়, সেই গ্রামটা আমি তুলে ধরেছি। পাহাড়ের উপরে একটা গ্রাম মসিন তুলে ধরেছি। এটা সম্পূর্ণ শেকড় দিয়ে তৈরি। এটা হচ্ছে পেয়ারা গাছের শেকড়। এটা পেছন সাইড। এটা শেকড় দিয়ে এরকম পজিশন করা, খাটনিকর ব্যাপার, কিন্তু করেছি। যাই হোক, এই ছাগলগুলো সুন্দর লাগবে। ওইখানে একটা রয়েছে, আর কিছু কাজ বাকি আছে, এইটা এখন করবো।
হ্যাঁ, প্রথমে নমস্কার। চিন্তা ভাবনা বলতে আমার যখন জ্ঞান হয়েছে ছোটোর থেকেই, ঠিক আছে, তা যখন থেকে জ্ঞান হয়েছে তখন থেকে আমি শিল্প নিয়ে রয়েছি। তাই এরকম চিন্তা ভাবনা বলে কোনো কিছু নেই, তখন থেকেই চিন্তা ভাবনা আর এখনও পর্যন্ত চলছে। না, এই বিশেষ করে এই গাছের গুড়ি নিয়ে তো কেউ শিল্পের কথা সেরকমভাবে ভাবে না। কাঠ কেটে অনেক শিল্প আমরা দেখি। গাছের গুড়িকে এরকম একটা অসাধারণ শিল্পকলায় এই যে ট্রান্সফার করছেন, সেটা কবে থেকে শুরু? এটা 99 সাল থেকে মোটামুটি আমি এটা স্টার্ট করেছিলাম, ঠিক আছে। 99 সাল থেকে আমি স্টার্ট করেছিলাম গাছের শেকড়ের উপরে। আমার বাড়িতে একটা বেলফুল গাছ ছিল। সেই বেলফুল গাছটা বহু পুরনো এবং কি কেটেও দেওয়া হয়েছে আমরা ছোটো থাকতে, কিন্তু সেই বেলফুল গাছটা একটা সময় দেখলাম যে আমরা এত বড় হয়ে যাওয়ার পরেও তার গোড়াটা ওই একই জায়গায় একই রকমভাবে রয়েছে। সেইটাকে আমি একসময় তোলার পরে মানে জায়গাটা পরিষ্কার করার জন্য তুলেছিলাম। তা ওই আকৃতিটা আমার মনে লেগেছিল। সেই আকৃতিটা দিয়ে আমি একটা হরিণের মাথা বানিয়েছিলাম ফার্স্ট টাইম। আচ্ছা, ঠিক আছে। তো সেই হরিণের মাথাটা এতটাই আমার যারা বন্ধুবান্ধব বা আমার শিল্প জগতে যারা রয়েছে এতটাই রিয়েলিটি পেয়েছিল, তারপর থেকে আমি শেকড়ের উপরেই চিন্তা ভাবনা করেছিলাম যে শেকড়ের উপরে কাজ করবো। তো এই দীর্ঘ প্রায় 25-30 বছর ধরে আমি এইভাবেই চলছি, এইভাবেই চালাচ্ছি। আর এখন এই উডের উপরেও আমি মানে গুড়ির উপরেও করছি কাজ। হ্যাঁ, এগুলো কোথায় বিক্রি করেন বা কিরকম সময় লাগে এক একটা? মানে দেখুন, কাজের উপরে সমস্ত কিছু নির্ভর করে। যত ছোট আইটেম হয়, যত নিখুঁত হয়, তত সময় বেশি চলে যায়। যখনই আমি একটা বড় আইটেম করবো সেটা সময়টা কম লাগে। কেন কম লাগে? লোকে ভাবে হয়তো যে বড় জিনিস মানে অনেক সময় লেগেছে। না, বড় জিনিসের উপরে আমি বাটালি চালাতে পারবো, বাটালি যেমন খুশি ঘোরাতে পারবো, আমার হাত চালাতে পারবো, যেদিক খুশি ঘোরাতে পারবো। কিন্তু একটা ছোট আইটেমকে অনেক কিছু জায়গা আছে যেসব পয়েন্টে আমি বাটালি মানে পৌঁছায় না সেসব জায়গায়। তো ওইগুলো খুব ধৈর্য ধরে মানে নিখুঁতভাবে আমাকে সেই জায়গায় বাটালি চালাতে হয়। তো অতএব যত ছোট আইটেম হয় সেই জায়গায় ততই খাটনি বেড়ে যায় আর সময় তত বেশি লাগে। আর এগুলো মানে বিক্রির জন্য মানে কোথায় বিক্রি করা হয়? বা দেখুন, এখন তো অনলাইনের সময় চলছে। এখন বেশিরভাগ লোকই অনলাইনে কেনাকাটা করছে, আর আমিও সেই একই প্রসেস অনলাইনের মাধ্যমেই বিক্রি করছি, বাজারজাত করছি। এবং কি আমাদের আমি যেহেতু একজন হস্তশিল্পী, আমাদের আর্টিজিয়ান আন্ডারে রয়েছে। তো বিভিন্ন ফেয়ারগুলো যেগুলো হয়, সরকারি ফেয়ারগুলো, সেই সরকারি ফেয়ারগুলোতে আমি অংশগ্রহণ করি, ঠিক আছে। সেখানে যদিও আমার প্রোডাক্ট একটু অন্যরকম, মানে মেলা মানেই হচ্ছে কি রাফ কাজ চলে সেই জায়গায়। কেন কেউ একটা জিনিসের দাম দিতে চাইবে না, নিখুঁত কাজের দাম দিতে চাইবে না। মেলার জিনিস মানে রাফ কাজ হয়। অর্থাৎ আমি সেখানে আমার ভালো আইটেম দাঁড় করাই, সীমিতও থাকে, অল্প থাকে, কিন্তু আমার দামটা একদম মানে একটু হাই লেভেলে থাকে, যেহেতু কাজটা আমি ভালো রাখি, ঠিক আছে। তা মেলাতেও আমি বিভিন্ন মেলাতে, হস্তশিল্প মেলাতে আমি স্টল দিয়ে থাকি, আর অনলাইনের মাধ্যমেও আমি বেচা কেনা করছি। আর এই জায়গাটা কেমন লাগে যখন একটা গাছের গুড়ি বা গাছের শিকড় প্রথম নিয়ে আসেন? একদম অন্যরকম একটা শিকড়, এবং যখন 2 দিন 3 দিন বা কখনো আরও বেশি সময়ের পর একটা এরকম অসাধারণ একটা আর্ট পিস তৈরি হয়ে বেরোয়, বা যে পাচ্ছেন তিনি যখন ওটা পেয়ে আর কি প্রশংসা করেন, যেমন রথের গল্পটা বলছিলেন, সেই সময়টা কেমন লাগে, ফিলিংসটা? দেখুন, ব্যাপারটা হচ্ছে শিল্পীর চোখে প্রতিটা কাজ সে নিজেও জানে না যে কী তৈরি করছে। যখন আমি কোনো একটা গুড়ি তুলে নিয়ে আসি, সেই শেকড় বাকড়গুলো রীতিমতো আমার সাথে কথা বলে। যেমন কেউ যদি চিত্রশিল্পী হয়, সে একটা সাদা কাগজের উপরে সে যদি একদৃষ্টে তাকায়, তার কিন্তু একটা চিত্র ভেসে ওঠে। এটা তার নজর, শিল্পীর নজর। ঠিক আমারও ঠিক তেমনই। আমি একটা শেকড়কে যখন আমি সামনে রাখি, তার উপরে আমার হয়তো মাথাটা ঘোরার যে কিভাবে কি করা যায়, তখন অটোমেটিকলি এমন কিছু হয়তো আমার চিন্তা ভাবনার মধ্যে আসলো। যখন আমি কাজ শুরু করলাম, সেই কাজটা হতে হতে এমন একটা জায়গায় এসে থামলো, আর একটা অসাধারণ জিনিস তৈরি হয়ে যায়।
সেটা আমি নিজেও ওই সময় মানে উপলব্ধি করতে পারি যে এইরকম আমি তো ভাবিনি, কিন্তু তার রূপটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর মানে প্রচুর খাটনি আপনি তো অবশ্যই এবং তার সঙ্গে মানে যে সেই শিল্পের দাম কি পাওয়া যায়? দেখুন, শিল্পের তো দাম কেউ দিতে পারে না, ঠিক আছে? শিল্প দাম দিয়ে কেনা জিনিস নয়, ঠিক আছে? শিল্প বেরানোর জিনিস, শিল্প বেলানোর জিনিস, বিক্রির জিনিস না। কিন্তু আমরা যেহেতু সংসার চালাবো বা আমাদের ইনকামের প্রয়োজন আছে, ঠিক আছে, এটা নিয়েই যেহেতু চলছে, দাম তো সঠিকভাবে কেউ দিতে পারে না, সবাই কমই চায়, অতএব চালাতে হয়, কিছু করার নেই। সঠিক দাম কারোর কাছেই পাওয়া যায় না। নিউজ হান্টারের জন্য আজকে এই স্টোরিটা করতে এসে আমরা তো মুগ্ধ হয়ে গেছি। আপনাদেরও নিশ্চয়ই আমাদের আজকের এই এপিসোড অসাধারণ লেগেছে। নিশ্চয়ই অসাধারণ লেগেছে শিল্পী সনাতনবাবুর কাজ। ভারতবর্ষের বিভিন্ন শিল্পপতির বাড়িতে, বিভিন্ন নামকরা অভিনেতা অভিনেত্রীদের বাড়িতে হয়তো এই শিল্পীর কাজ স্থান পেয়েছে, কিন্তু সেখানে হয়তো শিল্পী সনাতনবাবুর নাম কেউ জানেননি। সনাতনবাবু একটা কথা বলছিলেন যে শিল্পের কোনো দাম হয় না। হ্যাঁ, আমাদের এই অভাগা দেশে শিল্পীরা সেই হিসেবে দাম পান না। আমরা আশা করব একদিন শিল্পী সনাতনবাবুর কাজ যথাযোগ্য সম্মান এবং যথাযোগ্য মর্যাদা পাবে এবং ভারতবর্ষের গণ্ডি পেরিয়ে পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়বে শিল্পীর কাজ। ভালো থাকবেন সনাতনবাবু। আরও একবার নিউজ হান্টারের পক্ষ থেকে আপনার জন্য, আপনার কাজের জন্য অনেক অনেক অভিনন্দন, অনেক অনেক শুভেচ্ছা।